18 মাসের সিজের পর এল ফাশারি দখল নিয়েছে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ। এই রিসার্চ করার সময় পর্যন্ত আরএসএফ সুদানের দারফুরের সব মেজর সেন্টারগুলোই দখল নিয়েছে। অ্যান্ড এই দখল নেওয়াটাই সম্ভাবনা ক্রিয়েট করেছে আবারও সুদান দুই ভাগে ভাগ হবে কিনা। আবারও বললাম কারণ 2011তেই সুদান ভাগ হয়ে সাউথ সুদানের জন্ম নেয় এবং বর্তমানে গৃহযুদ্ধটা কিন্তু হচ্ছে নর্থ সুদান বা যেটাকে জাস্ট সুদান বলা হচ্ছে সেখানে। আর এই আল ফাসের শহর দখল করার পর থেকে এই ভিডিও রিসার্চ করার সময় পর্যন্ত মানে 4 দিনে প্রায় 1500 জন মানুষ মারা গিয়েছে বলে খবর এসেছে। কিন্তু আপনারা বুঝতেই পারছেন আসল সংখ্যাটা এর থেকে অনেক বেশিই হবে। দ্য হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব অ্যাট ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের ভেরিফাই করা স্যাটেলাইট ইমেজ থেকেই দেখা যায় যে সুদানের আল ফাসের আশেপাশের মাটির রং লালচে হয়ে গিয়েছে অ্যান্ড রাস্তায় রাস্তায় স্তূপ করে ডেড বডি রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এই রাস্তার রং যে পরিবর্তন হওয়া এটা কেবলমাত্র মানুষের রক্ত থেকেই। জাস্ট চিন্তা করেন কতটা ভয়ঙ্কর জেনোসাইডে স্যাটেলাইট ইমেজে দেখা যায় যে মাটির রং লাল হয়ে গিয়েছে। অ্যান্ড সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে এই রক্তের দাগ হসপিটাল, স্কুল, রেসিডেন্সিয়াল এরিয়া প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে। মানে একদম নির্বিচারে ধরে ধরে হত্যা করা যেটাকে বলা যায় সেটাই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কেন আরএসএফ দখল নিয়ে নেওয়ার পরও কেন এইভাবে মানুষ মারা হচ্ছে? এখানে আরবের অন্যান্য দেশগুলোর হাত আসলে কই? অ্যান্ড এই সব কিছুর পরে সুদানের ভবিষ্যৎ আসলে কি হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। বলে রাখা ভালো, আমরা এর আগেও সুদানের সিভিল ওয়ার যখন শুরুর দিকে ছিল তখন একটা ভিডিও করেছিলাম। আজকের ভিডিওটা আপনারা সেই ভিডিওটারই একটা সিকুয়াল হিসেবে ধরে নিতে পারেন। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। আপনারা যদি সুদান নিয়ে করা আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের হয়তো একটা কথা মনে আছে, সেখানে আমি বলেছিলাম যে এই দুই পক্ষের হেডের যে কেউ একজন মারা না যাওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। খুবই স্ট্রং একটা কথা, কারণ তখনও কিন্তু এই যুদ্ধ এতটা তীব্র হতে পারে এটা কেউ ভাবে নাই। এখনও দুই হেডের কেউই মারা যায় নাই, কিন্তু যুদ্ধের লেভেল অনেক বেড়ে গিয়েছে। আর এই কারণে ভিডিওর শুরুতে একটা রিক্যাপ দেই এই দুইজন মানুষকে। সুদানের এককালের প্রেসিডেন্ট ওমার আল বাশিরের দুর্নীতি আর রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নন আরবরা খুন করা শুরু করে আরব ট্রাইবের মানুষদের। ওয়েস্ট দারফুরে এরকম একটা অ্যাটাক থেকেই অলৌকিকভাবে বেঁচে যান মোহাম্মদ হামদান দাগালো, কিন্তু মারা যায় তার ট্রাইবের প্রায় 60 জন মানুষ। প্রতিশোধের নেশায় তিনি যোগ দেন জানজাউইদ মিলিশিয়াতে। দারফুরের বিদ্রোহ আটকানোর সময় প্রেসিডেন্ট বাশিরের নজরে পড়েন এই হামদান দাগালো বা যার নিকনেম হেমেত্তি। এরপরই শুরু হয় প্রেসিডেন্ট বাশিরের এনফোর্সার হিসেবে তার ক্যারিয়ারের। এই দুইজন মিলে 2003 থেকে 5-এ দারফুরে প্রায় 3 লাখ মানুষ হত্যা করে। ওমর আল বাশিরের অনুমতিতেই 2013 সালে হামেত্তি জানজাউইদ মিলিশিয়ার একটা অংশকে নিয়ে গঠন করে আরএসএফ। অল্প সময়ের মধ্যেই এই আরএসএফ হর্ন অফ আফ্রিকা এবং মিডল ইস্টে চলা সব প্রক্সি ওয়ারের বড় একটা প্লেয়ার হয়ে ওঠে। এর সাথে সাথে আসতে থাকে প্রচুর টাকা, গোল্ড মাইন, ফার্ম বিজনেস, রিয়েল এস্টেট সবকিছুই তাদের হাতে যেতে থাকে। যেই দারফুর রেবেলিয়নের দমন নিয়েই এই দাগালোর উত্থান, সেখান থেকেই উঠে আসেন জেনারেল বুরহান। দাগালো যেখানে একজন ওয়ারলর্ড, বুরহান সেখানে ছিলেন একজন পুরোদস্তুর মিলিটারি ম্যান। ইনফ্যাক্ট সে তার ইমেজ এতটাই ক্লিন রাখে যে দারফুর রেবেলিয়নে তার হাতেই যে জেনোসাইড হয়েছে সেটা বিশ্ব আসলে ভুলেই গিয়েছিল। ক্ষমতার পালা বদলে তার হাতেই একসময় সুদানের ক্ষমতা আসে, আর তারই ডেপুটি হয় হামদান দাগালো। তবে তারা কিন্তু কোনো ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, তাদের দায়িত্ব ছিল 2 বছরের মধ্যে কোনো একটা নির্বাচিত সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করার। বাট এটা কি আসলে হয়? তা না করে নিজেরাই বিদ্রোহ করে ক্ষমতা দখল নিয়ে নেয় তারা। অ্যান্ড সেখান থেকেই আসলে সুদানের বর্তমানের সিভিল ওয়ারের জন্ম। ইনফ্যাক্ট 2021-এর আগে এদের মধ্যে কোনো গ্যাঞ্জামও ছিল না। এটার মূলে ছিল সুদানে চলতে থাকা ভয়ঙ্কর রেসিজম। নাইল এলিশ ছাড়া আর কাউকেই সরকারি পাওয়ারের পজিশনে জায়গা দেওয়া হতো না। হামদান দাগালো এই নাইল এলিশ ছিল না। সো সে যখন দেখে যে বুরহান পাওয়ারে এসে আগের অনেক নাইল এলিশদের নিয়ে আসছে, তার কাছে সেই ব্যাপারটা স্বাভাবিকভাবেই ভালো লাগে না। সো এখান থেকেই সে এবার মার্জিনালাইজ গোষ্ঠীর সাথে খাতির করা শুরু করে। বুরহান এবার থ্রেটেড ফিল করতে থাকে। সো সে হাত দেয় আরএসএফ এর পাওয়া বিভিন্ন সুবিধা আর তাদের বিজনেসের ওপর।
কিন্তু যুদ্ধের মেইন স্পার্ক মোমেন্টটা ছিল যখন বুরহান বলে দেয় যে আরএসএফকে তারা আর্মির পার্ট হতে হবে। এর পরপরই আরএসএফ খার্তুমে তাদের সেনা মোতায়েন করে, আর 2023-এর এপ্রিলের 15 তারিখ খার্তুম দখলের মিশন তাদের শুরু হয়। আমাদের আগের ভিডিওটা ঠিক এই পর্যন্ত ইনফরমেশন দেওয়া হয়েছিল, কারণ আমরা সেই সময় ভিডিওটা বানিয়েছিলাম। এর পরেই আসলে যুদ্ধটা পুরোপুরি একটা সিভিল ওয়ারের রূপ নেয়। এরপর থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এবছরের ফেব্রুয়ারির মধ্যেই প্রায় 64,000-এর বেশি মানুষ মারা যায়, ঘরছাড়া হন 8.8 মিলিয়ন মানুষ। তবে যুদ্ধ এই 2025-এ এক অন্য মাত্রা পায়। মার্চে সুদানিস আর্ম ফোর্স বা এসএএফ, যারা বুরহানের অনুগত, তারা খার্তুমের থেকে আরএসএফকে পিছু হটতে বাধ্য করে। এই বিতাড়িত হওয়াটা আরএসএফের জন্য ব্যাপক লজ্জার ছিল। সো তারা এবার ফোকাস দেয় যুদ্ধের অন্যান্য ফ্রন্টে, দারফুর ফ্রন্ট, যেখানে প্রায় 500 দিনের বেশি সময় ধরে টানা সিজ চলেছিল। খার্তুমে মিলিটারি ওয়ার আর দারফুরে মানুষকে না খাওয়িয়ে মারা ছিল এই আরএসএফের প্ল্যান। সব রকমের বেসিক হিউম্যান সার্ভিস ফল করার পর দারফুরের মানুষেরা এক পর্যায়ে গরু ছাগলের ফিড খেয়ে বেঁচেছিল, কিন্তু এক পর্যায়ে সেগুলোও তো আস্তে আস্তে শেষ হয়ে আসতে থাকে। অক্টোবরের 26 তারিখ দারফুরের আল ফাশের শহরে ব্রুটাল অ্যাটাক চালায় আরএসএফ। একদিনেই এসএএফ এই শহর ছেড়ে পালিয়ে যায়। তাদের সাথে আরও প্রায় 70,000 মানুষ শহর ছাড়ে। কিন্তু এরপরই উঠে আসতে থাকে ভয়ঙ্কর সব নিউজ। ইয়েল ইউনিভার্সিটির রিসার্চ টিম জানায় যে তাদের কাছে ম্যাস গ্রেভ খননের খবর এসেছে, আর ওই স্যাটেলাইট ইমেজও তারাই বের করে এনেছিল। এবং আজকে পর্যন্ত আমরা মৃতের সংখ্যার কোনো স্পেসিফিক নাম্বার পাইনি। আমরা WHO এর ডাক্তারদের কাছ থেকে শুনেছি যে পেশেন্টদের হসপিটালে ঢুকে মারা হচ্ছে। এইড ওয়ার্কাররা বলছে যে রাস্তাঘাটে ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে, বাসা থেকে ধরে ধরে এনে মারা হচ্ছে। কেউ বলছে দিনে প্রায় 2500-র মতো খুন করা হচ্ছে, আবার কারো কাছে সেই নাম্বারটা 400-র বেশি না। এই ভিডিওর রিসার্চের পেছনে এবং পাবলিশের পেছনে টাইম নেওয়ার পেছনেও কিন্তু এইটা একটা মেইন কারণ ছিল, কারণ বুঝতেই পারছেন বেশিরভাগ ইনফরমেশনই আসলে ছায়ায় পড়ে আছে। কিন্তু সবথেকে উইয়ার্ড ব্যাপারটা হচ্ছে এরা সবাই তো আসলে সুদানি সিটিজেন, কিন্তু তারপরেও কেন তারা নিজেরাই নিজেদেরকে এভাবে মারছে, বিশেষ করে আর্মির মানুষজনদের না, সিভিলিয়ানদেরকে। আর সাথে আরও একটা কোয়েশ্চেন যেটা চলে আসে যে আরএসএফ আসলে এতটা স্ট্রং কিভাবে হলো, যেখানে কিছুদিন আগেও তো তারা সুদানিজ আর্মিরই পার্ট ছিল। তাদের এত ফান্ডিং এবং তাদের এই স্ট্রং করার পেছনে মেইন পাওয়ারটা আসলে কি? প্রথমে কেন এই আল ফাশের আর কেন এই জেনোসাইড সেখানে আসি। আল ফাশের ছিল দারফুর রিজিয়নের সুদানিজ আর্মির লাস্ট স্ট্রং হোল্ড। আল ফাশের পতন হলে বেসিক্যালি দারফুর পুরোপুরি আরএসএফের হাতে চলে আসবে। সো এই জিনিসটা এক্সপ্লেইন করে কেন এখানে এই অ্যাটাকটা হলো। কিন্তু কেন জেনোসাইড, এটার উত্তর বেশ কমপ্লিকেটেড। সুদান দেশটাই বেশ কমপ্লিকেটেড। 2011-তে তারা ভেঙে সাউথ সুদান আর সুদান হয়, আর এখনের সময় আবারও তারা ভাঙতে পারে। এবং এই ভাঙাভাঙির পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে রেসিজম, বা সহজ কথায় জাতিগত যেই বিভেদ আছে তাদের মধ্যে, সেইটা। আরব আর নন আরবদের মধ্যে বিভেদ তাদের মধ্যে অনেক পুরাতন। আমাদের গল্পের দুই মেইন ক্যারেক্টারও সেখান থেকেই উঠে আসে। কিন্তু আরএসএফ কেন আসলে সিভিলিয়ানদের মারছে সেটা বুঝতে হলে আমাদের মাথায় রাখতে হবে যে এই আরএসএফ কিন্তু জানজাউইদ মিলিশিয়ার থেকে উঠে আসা একটা গ্রুপ। অর্থাৎ তারা যখন ফর্ম হয়েছিল তাদের প্রায় 99% ছিল আসলে জানজাউইদ মিলিশিয়া থেকে আসা মানুষ। আর এই জানজাউইদ মিলিশিয়া সবসময় ফেমাস ছিল যে কোনো ধরনের বিদ্রোহ দমনের জন্য। অর্থাৎ তাদের গভর্নমেন্টই এই মিলিশিয়াকে ইউজ করে গভর্নমেন্টের এগেনস্টে কোনো বিদ্রোহ হলে সেটাকে দমন করত। আর সেইটা দমন করার প্রক্রিয়া কী ছিল? সহজ কথায় আতঙ্ক সৃষ্টি করে সিভিলিয়ান মেরে, এমনভাবে মারত যেন কেউই আর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো সাহস না পায়। তো মানুষ মারা তাদের কাছে একদম দুধ ভাতের মতো ব্যাপার। কিন্তু তারপরে আবার এখানে আরও একটা লেয়ার কিন্তু আছে, সেটা হচ্ছে আরব আর নন আরব। নন আরবরা একসময় 70s 80s-এর দিকে আরবদেরকে মারত, তাই এখন আরবরা মারবে নন আরবদের। আমরা যে দরফুর রিজিয়নের কথা বলছি, এখানে মেজরিটি মানুষই হচ্ছে নন আরব। ফার, মাসালিদ, জাঘাত্তা এইসব গোত্রের। অর্থাৎ বুঝতেই পারছেন জাতিগত বিভেদ এখানে একটা বড় পার্ট প্লে করেছে। প্লাস যেই জানজাওয়েদ মিলিশিয়া থেকে আজকের দিনে আরএসএফ, তাদেরও কিন্তু সবসময় এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সিভিলিয়ানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, সেখানে গণহত্যার মাধ্যমে। সো তারাও তাদের ট্রেনিং যেটা সেটাই করছে। কিন্তু এখানে আরও একটা কারণ হচ্ছে এই জায়গাটা দরফুর, তাই দারফুর অ্যাজ এ রিজিয়ন থাকার জন্য খুব একটা ভালো জায়গা না, খরা সেখানে লেগেই থাকে। কিন্তু এইটা যে কোনো ধরনের ট্রাফিকিং এবং গোল্ড মাইনিংয়ের জন্য একদম পারফেক্ট প্লেস। জাস্ট 2024 সালেই আরএসএফের কন্ট্রোল করা দারফুর রিজিয়নের মাইনগুলো থেকে
$860 মিলিয়ন ভ্যালুর গোল্ড উঠে এসেছে। যেই দেশের একটা স্টেটের অল্প কিছু গোল্ড মাইন থেকেই $860 মিলিয়ন ভ্যালুর গোল্ড উঠে আসে, সেই দেশের 82% মানুষ আবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই দেশটা আবার আফ্রিকার 3rd লার্জেস্ট এবং ওয়ার্ল্ডের 16th লার্জেস্ট কান্ট্রি। কিছু তো একটা মিলছে না, তাই না? আফ্রিকার জন্য যদিও এই ব্যাপারটা খুবই নর্মাল যে সেখানে প্রাকৃতিক সম্পদ খুবই থাকবে, কিন্তু সেখানে মানুষরা চরম মাত্রায় সাফার করবেই, কিন্তু তারপরেও অঙ্ক তো কোনো একটা জায়গায় মিলছে না আসলে। আর এখানেই আসে এই যুদ্ধের সবথেকে বড় বিট্রেয়াল। কিন্তু সেই বিট্রেয়ালের গল্পে একটু পরে যাচ্ছি। দারফুরের ইম্পর্টেন্স আপনাদের আরেকটু বলি। দারফুর হচ্ছে হামদান দাগালোর লাস্ট স্ট্রং হোল্ড। বাই চান্স বাকি সব রিজিয়ন থেকে যদি তার কন্ট্রোল উঠেও যায়, তাহলেও এই এলাকাটা হবে তার ফোর্ট্রেস, এবং সে কিন্তু সেভাবেই এই রিজিয়নটাকে সাজাচ্ছে। একই সাথে আবার এই দারফুর কিন্তু ঠিক এই কারণেই বুরহানের কাছেও খুবই ইম্পর্টেন্ট যদি সে কোনোদিন হামদান দাগালোকে সমূলে উচ্ছেদ করতে চায়। কারণ দাগালোকে মারতে হলে এই রিজিয়নে তার প্রচুর পরিমাণে ফোর্স আনতে হবে, এবং সেই কাজে বুরহানকে হেল্প করতে পারবে কেবলমাত্র একজন মানুষ, তার নাম মুসা হিলাল, যে একসময় জানজাওয়েদ মিলিশিয়ার লিডার ছিল, কিন্তু হামদান দাগালোর কারণে তিনি আস্তে আস্তে সাইডলাইন হয়ে যান। সুদানে এরকম ওয়ারলর্ডের কোনো অভাব আসলে নাই। ইভেন হামদান দাগালোকেও বর্তমান পুরো বিশ্ব একজন ওয়ারলর্ড হিসেবেই দেখছেন। কিন্তু এই ধরনের ওয়ারলর্ডের সাথে আপনারা জানেন সারা বিশ্বের মানুষজন আসলে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু এই হামদান দাগালোর আবার প্রায় অনেকগুলো ইন্টারন্যাশনাল সম্পর্ক আছে। এইটা কিভাবে হলো? সহজ আনসার হচ্ছে গোল্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানেই এই যুদ্ধের ইকোনমিক কাহিনী চলে আসে। আর এই কাহিনীতে আরব আমিরাত থেকে শুরু করে তুর্কি, ইয়েমেন, এমনকি সৌদি আরবও আছে। যদিও সব থেকে বড় প্লেয়ার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে 2024 সালে লিকড হওয়া ডকুমেন্টের প্রমাণ মিলে যে সুদানের একটা প্লেন রেখেছে এমিরেতি পাসপোর্ট পাওয়া গিয়েছে। মে 2025-এ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খবর পায় যে আরব আমিরাত চাইনিজ মেড ওয়েপন পাঠাচ্ছে দারফুরে। আর এর আগে মিডল ইস্ট আই রিপোর্ট করে আরএসএফ দারফুরের চাইনিজ স্টেট ওন্ড নোরিঙ্কো গ্রুপের গাইডেড বোমস আর হাউইটজার ইউজ করছে। 2025-এর অক্টোবরে ইউএস ইন্টেলিজেন্সও জানায় যে ইউএই চাইনিজ ড্রোন সাপ্লাই দিচ্ছে আরএসএফ এর কাছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউএই কেন আসলে এতটা ইনভেস্ট করছে? আরব আমিরাত সেই বাশিরের রুলের সময় থেকেই সুদানে ইন্টারেস্টেড ছিল। ইয়েমেনে সৌদি আমিরাত কোয়ালিশনে অজস্র সুদানি সিটিজেন পার্টিসিপেট করেছিল, কিন্তু বাশিরের শাসনের শেষ দিকে কাতার ব্লকেড নিয়ে তার স্ট্যান্স আর র্যাডিকালিজমের সাথে সম্পর্কের কারণে আমিরাত সেখান থেকে সরে আসতে থাকে। কিন্তু এখন আবার সুদানে তারা আগ্রহী, কারণ সুদানের থ্রুতেই রেড সি আর ইস্ট আফ্রিকায় তারা ইনফ্লুয়েন্স আনতে পারবে। স্বাভাবিকভাবেই আপনার কোয়েশ্চেন আসবে যে ইউএই আবার ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স আনতে চায় নাকি? এখানেই তাদের ইনফ্লুয়েন্সের চেহারাটা কেমন এটা ইন্টারেস্টিং। তাদের ইনফ্লুয়েন্স পলিটিক্যাল হবে না, হবে জাস্ট অর্থের। আমিরাতের চোখ আসলে সুদানের গোল্ড মাইনের দিকে। আরব আমিরাত অনেক বছর ধরেই তাদের ইকোনমিকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। তেলের পর ইকোনমিকে স্টেবল রাখতে এরকম একটা জিনিস হচ্ছে গোল্ড। তাদের দেশের তেল অদূর ভবিষ্যতে কিন্তু শেষ হয়ে যাবে, আর এই তেলের পর তাদের ইকোনমিকে স্টেবল রাখতে পারে এরকম একটা জিনিস হচ্ছে গোল্ড। আর এই কারণেই কিন্তু আপনারা যদি আশেপাশের খবর রাখেন তাহলে হয়তো খেয়াল করেছেন এই ইউএই গত কয়েক বছরে গোল্ড ট্রেডের একটা মেইন হাবে পরিণত হয়েছে। আর তার পেছনে কিন্তু আছে আরএসএফ এবং হামদান দাগালো। দাগালো আর তার ফ্যামিলি সুদানের গোল্ড কোম্পানি ওন করে, আর তারই ছোট ভাই আলগনি দাগালো ইউএই বেসড একজন বিজনেসম্যান, যে আমিরাতে বসে বাকি ডিলগুলো কমপ্লিট করে। একই সাথে আরব আমিরাত সুদানে বিশাল পরিমাণের ফার্মল্যান্ড অ্যাকোয়ার করছে। একটা ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি যারা ইউএই এর লার্জেস্ট লিস্টেড কর্পোরেশন জিনান ইনভেস্টমেন্ট গ্রুপ প্রায় 50,000 হেক্টরের বেশি ফার্মল্যান্ড ওন করে সুদানে। আর এই কাজ তারা করেছে গত কয়েক দশক ধরে। অ্যান্ড এখান থেকেই আসলে বড় অ্যামাউন্টের একটা খাদ্যশস্য আমিরাতে যায়। চিন্তা করেন ইউএইর মতো আকারে ছোট একটা দেশ যাদের বেশিরভাগই আসলে মরুভূমি, তারা অন্য একটা দেশে তাদের মেইন খাদ্যশস্য উৎপাদন করে, আবার এই খাদ্যশস্যের আড়ালেই সেখানে কিন্তু তাদের গোল্ডও যায় তাদের দেশে। আর অন্যদিকে যেই দেশ থেকে তারা এগুলো করছে সেই দেশের মানুষই আসলে দরিদ্র সীমার নিচে থাকে এবং দুর্ভিক্ষেও তারা ভোগে। আবার অন্যদিকে লোহিত সাগরের কন্ট্রোল নেওয়ার জন্য তারা সেদিকে তাদের সি পোর্টও বসিয়ে রেখেছে।
ইভেন এই যুদ্ধের সময় তারা সিপোর্টের জন্য প্রায় $8 বিলিয়ন দিতে চেয়েছিল, কিন্তু বুরহানের সাপোর্টিং কিছু লিডারের জন্য সেটা আলটিমেটলি আসতে পারেনি। কিন্তু কাহিনী হচ্ছে এই যে সিপোর্টটা এটা আবার খার্তুমের দিকে, মানে এই খার্তুমটা আবার কন্ট্রোল করছে দাগালোর আর্চ এনিমি যাকে বলা যায় বুরহান। বেসিক্যালি $8 বিলিয়ন ইনভেস্ট করে সেখানে দাগালোরই কিছু মানুষকে হয়তো ঢুকাতে চেয়েছিল আরব আমিরাত, কিন্তু আলটিমেটলি তারা সেটা পারে নাই। গার্ডিয়ানের অ্যানালাইসিস বলে যে আমিরাতের আর্মি বা লিডারশিপ বুরহানের এগেনস্টে গিয়েছে, কারণ বুরহান নিজেকে র্যাডিক্যাল ইসলামের সাথে অ্যালাইন করে। সেম কথা কিন্তু হামদান দাগালোও বুরহানের ব্যাপারে বলে। কিন্তু আমার ধারণা আমিরাত আসলে দিন শেষে টাকাই চেনে, এবং দাগালোর বেস দারফুরে, তার বেড়ে ওঠাও দারফুরে, দারফুর তারই জায়গা। সো তাকে ব্যাকআপ দিলে দারফুরের গোল্ড মাইনে যে নিজেদের ক্লেইম আসবে অ্যান্ড সেইটাই যে আসলে তাদের লাভের জায়গা, সেটা অনেক আগেই বুঝতে পেরেছিল আরব আমিরাত। কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা এই সেঞ্চুরির ওয়ান অফ দ্য ওয়ার্স্ট জেনোসাইডকে আসলে সাপোর্ট দিয়ে ফেলেছে। এখন আবার হামদান দাগালো দাবি করে এই জেনোসাইডগুলো আসলে তার আদেশে হয় নাই, এগুলো কিছু রেবেল মিসক্রিয়েটেন্ট করেছে যারা তার দলের ভেতরে ছিল, অ্যান্ড তাদের বিরুদ্ধে তিনি নাকি শাস্তির ব্যবস্থাও করছেন। কিন্তু ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে, অ্যান্ড এই আরএসএফ এর যে এই ঘটনা ঘটানোর আগে কোনো হিস্ট্রি নাই, ব্যাপারটা এমনও না। তাহলে আপনার কোয়েশ্চেনই আসবে যে এখন আসলে কি হচ্ছে এবং সামনে কি হতে যাচ্ছে। 2023 সালেই কিন্তু বুরহানের এসএএফ আরব আমিরাতকে ওয়ার ট্রাইব্যুনালে নিয়ে যায় জেনোসাইডের এনাবলার হিসেবে, কিন্তু কোর্টে সেটা ডিসমিসড হয় এনাফ প্রুফ না পাওয়ার কারণে। সে সময় আবার আরব আমিরাত ইউকে এর ওপর চরম মাত্রায় খেপে যায়, কারণ তারা এক্সপেক্ট করছিল যে ইউকে তাদেরকে সাপোর্ট দিবে। 2025 জানুয়ারিতে ইউকে এর ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি সুদানের চ্যাড বর্ডার ভিজিটের সময় সাংবাদিকদের প্রশ্নে বলেন যে এই ধরনের প্রশ্ন সে ইউকে ফেরত যাওয়ার পর তাকে করতে। মানে বেসিক্যালি ইউকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই জেনোসাইডের ইস্যুতে পাবলিকলি কোনো কিছু বলবে না। দ্যাট মিনস বিশ্ব আসলে চুপ করে থাকবে, আর ইউকে চুপ করে থাকবে মানে বলতে পারেন পুরো ওয়েস্ট ওয়ার্ল্ডই আসলে এই জেনোসাইডের ব্যাপারে চুপ করেই থাকবে। আর ইন দ্য মিন টাইম আরব আর নন আরবদের নামে এই এথনিক ক্লেন্সিংটাও চলতেই থাকবে, যেটার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে ঘর ছাড়া করা, আর সেই ঘরগুলোর জায়গায় মাইনিং ইকুইপমেন্ট আনা আর আরব আমিরাতের পকেট ভরা। আর এখানে আরও একটা পসিবিলিটি নিয়ে কথা হচ্ছে যে দারফুর আবার সুদান থেকে আলাদা হয়ে যাবে কিনা। সেটা যে একদমই অসম্ভব ব্যাপারটা কিন্তু এরকমও না, কিন্তু আলাদা হয়ে গেলে আসলে বেশি রিস্কে পড়বে দারফুর। যেটা হতে পারে সেটা হচ্ছে সুদানের মধ্যেই তারা থাকবে, কিন্তু সুদানের কোনো কন্ট্রোল আসলে সেখানে থাকবে না, কারণ বর্তমানে এস্টিমেশনে সুদানের প্রায় 60% ল্যান্ড কন্ট্রোল করে বুরহানের আর্মি, আর বাকি 40% এই আরএসএফ। কিন্তু সুদানের ডিফ্যাক্টো রুলার কিন্তু আলটিমেটলি বুরহানি। এবং আমরা যদি একদম নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখি, এই আল-ফাশারের জেনোসাইড হামদান দাগালোর উপর যেই কালি লাগালো সেটা সহজে মুছবে না। কিন্তু সব থেকে মজার জিনিসটা আসলে কি জানেন, সুদানের অন্যান্য রিজিয়নের মানুষরাই আসলে এই হামদান দাগালোকে সাপোর্ট দিচ্ছে। ব্যাপারটা কেমন? কারণ সে নন আরবদেরকে মারছে। আরব আর নন আরবের জাতিগত বিদ্বেষ এতটাই প্রকট এই দেশটার মধ্যে, এবং আমার ধারণা এইসব কারণেই আলটিমেটলি জেনারেল বুরহান ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দাগালাই হয়তো জিতবে যুদ্ধে, কিন্তু এই দেশটা তাদের দুর্ভাগ্য থেকে বের হতে পারবে না। আরব আমিরাত তাদেরকে চুষে খাবে, যেভাবে ফ্রান্স কলোনিয়াল এরায় চুষে নিয়েছিল আফ্রিকার অন্যান্য দেশের স্বর্ণগুলো। আমিরাত এখন ঠিক সেইটাই করছে, এবং মিডল ইস্টের তথাকথিত ইসলামিক দেশগুলোর হিপোক্রেসি এখান থেকেই উঠে আসে। উপরে লেবাস, কিন্তু ভেতরে অর্থ ছাড়া আর কিছুই চেনে না। অর্থের জন্য জেনোসাইড তারা করতে পারে, নিজের ভাইদেরকেও খুন করতে পারে, এমনকি ইসরায়েলের সাথেও তারা হাত মিলাতে পারে। এটা তো আপনারা বারবারই দেখেছেন। সো এই ছিল ভিডিও। এই ভিডিওটা আমি যদি বলি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট লাগবে, কারণ একটা সুদানের মতো একটা জায়গার সাথেই এদিকে মিডল ইস্টের বিভিন্ন বড় দেশ, অন্যদিকে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কত কানেকশন, আর লাস্টে গিয়ে এত কানেকশন থাকার জন্যই আসলে সেখানে মানুষদের যে দুর্ভাগ্য সেটা আশা করি তুলে আনতে পেরেছি। খেয়াল করেন আমি ইন্টারেস্টিং বলেছি, নট এন্টারটেইনিং, সো কেউ আবার ট্রিগার হয়ে যায় না। তো এনিওয়ে আপনার কমেন্ট করে যান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আপনার কাছে আসলে কি মনে হয় সুদানের গৃহযুদ্ধ কিভাবে থামবে, আবারও তারা ভাগ হয়ে যাবে কিনা, নাকি সেখানের যে ডিফ্যাক্টো লিডার বুরহান সেখানে ক্ষমতা আসলে নিজের হাতে নিয়ে নিতে পারবেন, নাকি অন্যদিকে এখন যেই ভয়টা আসলে সবাই পাচ্ছে হামদান দাগালোই সেখানের মেইন লিডার হয়ে যাবেন, এবং তারপর কলোনিয়াল রুলাররা যেভাবে আসলে বারবার
বিভিন্ন দেশের থেকে সম্পদ নিয়ে গিয়েছে, এইবার সেই একই কাজটা আরব আমিরাত করবে। সো অ্যাজ ইউজুয়াল সব সোর্স নিচে দেওয়া থাকবে। এই ভিডিওতে অনেকগুলো সোর্স ইউজ করা লেগেছে, আপনারা বুঝতেই পারছেন খুবই সেন্সিটিভ একটা ইস্যু। সো সব আপনারা চেক করেন। দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।